স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে ঐক্য কতদূর। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার পাশে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আরও আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ, পিএসসি, ভাইস চেয়ারম্যান, এবি পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। একই মামলায় এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। মব জাস্টিস মানবতার শত্রু বললেন তারেক রহমান। স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত, সিইসির সাথে বৈঠকে জামায়াত প্রতিনিধি। পৃথিবীর সর্বনাশের জন্য মানুষই দায়ী। পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির। জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার। আগামীকাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে 12 লক্ষাধিক শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ও গুজব রোধে কঠোর সরকার। এবং এনবিআরে আন্দোলনে ব্যবসায়ীদের ইন্ধন আছে মনে করেন অর্থ উপদেষ্টা। আগামীকাল আলোচনার সমাধানের আশা। শিরোনামগুলো শুনছিলেন। দর্শক, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা মূল আলোচনায় যাব। আজকের আলোচনার বিষয় রাজনীতিতে ঐক্য কতদূর। প্রথমে যেতে চাই অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকেও জাতীয় ঐক্যমত্য কমিশনের সবাই বসেছিলেন এবং সেখানে রাজনৈতিক দলগুলোও ছিলেন। ঐক্য কতদূর, যেহেতু আমরা আজকের শিরোনাম দিয়েছি, আজকের বিষয় দিয়েছি, ঐক্য কেমন দেখলেন? কেমন কথা হলো, আলোচনা হলো, কতদূর ঐক্যমত্যে পৌঁছানো গেল এখন পর্যন্ত? আপনাকে ধন্যবাদ সহ আলোচক কর্নেল হালাল সাহেবকে এবং বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার পক্ষে এবং কার বিপক্ষে ঐক্য হব। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। কারা? গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। সেটা বিএনপির নেতৃত্বে বলি বা বিএনপির নেতৃত্বের বাইরেই বলি, যে সকল রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল এবং গত 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, নীতির পক্ষে লড়াই করেছে এবং নিপীড়িত নির্যাতিত হয়েছে। বিএনপি বেশি হয়েছে, কারা কম হয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু যারা মোকাবেলা করেছে এবং এই ফ্যাসিবাদের যারা নানান লোভ লালসাকে উপেক্ষা করে রাজপথে ছিল বা থাকতে চেষ্টা করেছিল, সেই যে ইস্পাত কঠিন ঐক্য, সে ঐক্যের কিন্তু ফলাফল কিন্তু আপনার 2024 সালের 5ই আগস্ট বা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছেছি, এক ধাপ এগিয়েছি। কারণ এর আগে হাসিনা সরকার বারবার বলেছে তারা কি লড়াই করছে, তারা পারবে না। ওবায়দুল কাদের বলেছে বিএনপির মহাসচিবের মাথায় আপনার এসিড ঢেলে দিবে, এরকম কথাবার্তা বলেছে, আপনারা শুনেছেন। বিএনপির বড় বড় সমাবেশে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি করেছে এবং বিএনপি এত কিছু পরেও খুব শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রোগ্রামগুলি কিন্তু করে গেছে। কখনো কখনো সেই আবদুল্লাপুর থেকে সাদেহাবাদ পর্যন্ত পদমিছিল, পথমিছিল, পদযাত্রা, কালো পতাকা মিছিল, তারপরে আপনার অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কখনো কখনো উপজেলায়, পৌরসভায় সমাবেশ, জেলায় সমাবেশ, বিভাগে সমাবেশ, মহাসমাবেশ, এইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং জনগণের দাবি, বিভিন্ন দাবি সম্বলিত এই প্রোগ্রামগুলো কিন্তু বিএনপি করে গেছে। এবং দেখেছেন করতে গিয়ে কিন্তু পথ খুব মসৃণ ছিল না। গুলি খেতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, নির্যাতিত হয়েছে, সাঁতার কেটে সমাবেশগুলোতে যেতে হয়েছে, বাস বন্ধ করে দিয়েছে জনস্রোত বন্ধ করার জন্য। এত কিছু করার পরেও আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সুচিন্তিত যে গতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি, ধারাবাহিক, এই কর্মসূচিকে মোকাবেলা করতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছিল এবং রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছিল বলেই তারা ভিন্ন পথ নিয়ে বেছে নিয়ে তারা নির্বাচনগুলো কিন্তু ম্যানিপুলেট করেছে। কখনো 14 সালে আপনার ভোটারবিহীন রাজনৈতিক দল ছাড়া, 18 সালে আপনার 30 ডিসেম্বরে ভোট 29 ডিসেম্বরে রাতে নিয়ে যাওয়া
এবং 24 সালের এই 7 জানুয়ারির যে নির্বাচন ছিল কলঙ্কময় নির্বাচন, একেবারেই আপনার তাদের যে রাজনৈতিক দলগুলো ছিল আদার্স ছোট ছোট সেই দলগুলো কিন্তু সিট পায় নাই। 28টা নিবন্ধিত দলের মধ্যে 24টা নিবন্ধিত দল কোনো সিটই পায় নাই, জামানতি বাজেয়াপ্ত হয়ে গেছে যাদের। আর বিরোধী দল যাদেরকে বানিয়েছিল জাতীয় পার্টি, তারা 7টা না 10টা সিট পেয়েছিল, এটা আওয়ামী লীগের পেটের ভিতরেই ছিল। এরকম একটি অবস্থাতে বাংলাদেশে দিয়েছিল, হতে পারে, আপনার কথাটাই ঠিক। একটা এরকম একটা অবস্থাতে বাংলাদেশ থেকে আমরা এই পরিস্থিতিকে আমরা বের করে নিয়ে আসি। আওয়ামী লীগ বলেছে আমরা ব্যর্থ হব, আমরা বলেছি আমরা ব্যাহত হতে পারি গণতন্ত্র সংগ্রাম, কিন্তু গণতন্ত্র সংগ্রাম কখনো ব্যর্থ হয় না, ব্যাহত হতে পারে। ব্যাহত হয়ে আমরা শেষ পর্যন্ত আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের যে কাজ সামনে, আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে একটা সুষ্ঠু সুন্দর একটা অবাধ নির্বাচন করার মধ্য দিয়ে। কিন্তু জুলাই আগস্ট ঘিরে যে সবার মধ্যে যে ঐকমত্যটা ছিল, সেটা কি এখন এই মুহূর্তে আছে কিনা? না, এটা আপনার হয়তোবা এই মুহূর্তে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে আলোচনা হচ্ছে আপনার এই ইয়েতে, আপনার ফরেন সার্ভিস একাডেমিতে যে মিটিংগুলো হচ্ছে, এগুলো তো প্রতিদিনই তো একটার পর একটা একসাথে ঐকমত হচ্ছে। একদিনে সবগুলো হয় না, কিন্তু অনেকগুলোই তো আমরা যে দাবিগুলো ছিল সেগুলো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা ছোট হোক, আওয়ামী লীগ ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোকে মূল্যায়ন করে নাই, গুরুত্বই দিত না। কিন্তু আমাদের তারেক রহমান সাহেব বলেছে যে না, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যারা ক্রিয়াশীল গণতান্ত্রিক ফেসিবাদকে তার অপছন্দ করে, ঘৃণা করে, ওই সকল রাজনৈতিক দলগুলো রাজনীতি করার যেমন অধিকার আছে, তাদেরকে আমরা সম্মানও জানাই এবং সেভাবে সম্মান জানিয়ে তাদের সাথে আমরা বসছি। তারা কখনো কখনো কথা বলছে, তারা যতটুকু পরিধি দিয়েছে, অনেক সময় দেখবেন যে তাদের পরিধি চেয়ে আর অনেক বড় কথা বলছে, তাও কিন্তু আমরা কিন্তু বড় রাজনৈতিক দল যদি আমাদেরকে বলেন, আমরা বলি না যে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, মানুষ বলে, প্রেডিকশন করে, মানুষ বলে যেটা অনেক বড় রাজনৈতিক দল, মানুষ বলে এটা অনেক জনপ্রিয় দল, এবং মানুষ এটাও বলে যে এই দল তো বারবার যত সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে বিএনপিকে তো জনগণ ভোট দিয়েছে। আবার আওয়ামী লীগও এটা বুঝতো যে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে তাদের বিএনপির সাথে তাদের টিকবে না, সে কারণে বিএনপির সাথে তারা কখনো সুষ্ঠু নির্বাচনে যায় নাই। যে কয়েকবার গিয়েছে তারা দেখেছে যে তাদের ভরাডুবি হয়েছে। 5টা সিটে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছে, 5টাতে জিতেছে। হাসিনার 3টাতে নির্বাচন করেছিল 91 সালে, 28 ফেব্রুয়ারি নির্বাচন, 2টা ঢাকাতে, 2টাতে তার ভরাডুবি হয়েছে। তো এখন আমার বক্তব্যটা হলো যে এগুলো আমরা মাঝে মাঝে বলি কেন, এগুলো মানুষের ভুলে যেতে পারে কেউ, সেই জন্য আমরা আপনাদের স্টুডিওতে আসলে কিংবা আমরা সবাই সেমিনার আমরা বলে থাকি। এখন আপনারা যেটা বলছেন, আপনারা আজকে যে এখন যে বার্নিং ইস্যু যে ঐক্যটা, আমি মনে করি যে আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছবে এবং এই দলগুলো সবগুলো তো গণতন্ত্রপ্রিয় দল এবং নির্বাচনের দিকে যাবে, কেউ সিট পাবে কেউ সিট পাবে না, কিন্তু সবাই মিলিত আমরা দেশটা এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেকটা দলই তো অনেকগুলো সিট পাবে না, যারা যেটুকু যার যার অনুযায়ী পাবে আমরা একসাথে এগিয়ে নিয়ে যাবো, একসাথে কাজ করবো, সেটা সমস্যা নেই। এখন এগুলো রাজনীতিতে এটা একটা বিউটি, আলোচনা হবে, একদিন আলোচনা সমাধান হবে না, আরেকদিন হবে, এটাও কিন্তু এই যে আলোচনা যে হওয়া এখন পর্যন্ত যতটুকু হয়েছে, একসাথে যে আলোচনা হওয়া, একসাথে যে বসা, আমি মনে করি যে এটা একটা বিশাল একটা সফলতা এবং অনেকগুলো তো হয়েছে। আপনি যেমন ধরেন যে বিএনপি এই একাধারে দুবার প্রধানমন্ত্রী হওয়ার যে ব্যাপারটা, এটা বিএনপি মেনে নিয়েছে, এরপরে আর বিএনপি হবে না, এটা মেনে নিয়েছে, তখন থেকে সরে আসছে। আরও বেশ কিছু দাবি, যেমন আপনার প্রধান নির্বাচন কমিশনার আছে, দুর্নীতি দমন কমিশন আছে, স্বাধীন কমিশন, এগুলো আপনার এই ঐক্যমত আগেই হয়েছে না, এটাই আমি বলছি, দরকার ছিল তো, স্ট্রং করা দরকার আছে। তো সেই জন্য যেমন নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে সংবিধানে আপনার 118 থেকে 126 পর্যন্ত অনেক ক্ষমতা দেওয়া আছে। এই অনুচ্ছেদ করতে আপনি যদি যান, কীভাবে নির্বাচন হবে, কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, কীভাবে নির্বাচন হলে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, কীভাবে নির্বাচন হলে ভোটাররা ভোট দিতে পারবে নির্বিঘ্নে, কোন পদ্ধতিতে নির্বাচন হলে ভোট হওয়ার পরে সবাই বলবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে, ভোট নিশ্চিত হয়েছে, ওই সংবিধানে দেওয়া আছে। নির্বাচন কমিশনগুলো কি বিগত দিনগুলোতে দলীয় সরকার বা আওয়ামী লীগ সরকার অধীনে নির্বাচন করতে গিয়ে তারা করতে পেরেছে? তারা করতে পারে নাই। আজকে ধরেন যে এই যে প্রধান নির্বাচন কমিশন হচ্ছে, তারা যে গ্রেপ্তার হচ্ছে, তারা কি একবারও কি বলেছিল? আমরা সেই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো, এটা এই বিষয়টা আমাদের ইয়েতে আলোচনার বিষয়ে আছে। আমি খুব আশাবাদী, আমি অপটিমিস্টিক লোক, আমি খুব আশাবাদী গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে গত 15 বছর 17 বছর, অর্থনীতি, রাজনীতি, সকল অঙ্গনে, সংস্কৃতিতে, সব জায়গায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সেখান থেকে আমাদের উদ্ধার হতে হলে সহনশীল হয়ে সবাই একসাথে, যেটা আমার মাহাথির মাহমুদ বলেছেন, সেই আপনার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের আগে যে ঐক্যটা জাতীয়ভাবে বাংলাদেশে দৃশ্যমান ছিল, সেটা কি ভেঙে যাচ্ছে কিনা তিনি কিন্তু সংশয় প্রকাশ করেছেন। তো এইটার এই ওনার মেসেজ থেকে আমি বিশ্বাস করি যে অপরাপর যে গণতান্ত্রিক দলগুলো আছে, তারা আরও বেশি ঐক্য হবে অন্যায়ের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, তাদের বিচারের দাবিতে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো।
হেলালুদ্দিন আহমেদ, আপনারাও আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিলেন, আপনাদের চেয়ারম্যান ছিলেন, উনি কিছু বিষয়ে কথাও বলেছে। এখন পর্যন্ত যে আলোচনা হলো বা যতদূর এগিয়ে গেল, এই ঐক্যমত যে হলো সবার মধ্যে, সেখানে এবি পার্টি কোথায় রাখছে নিজেদেরকে? তারা কেমন দেখছে যে না আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা? যদিও আপনাদের চেয়ারম্যান একটু আজকে অন্যভাবে বলেছে, আমি সেটা আলোচনার ফাঁকে আপনাকে বলবো। ধন্যবাদ জুনায়েদ ভাই, আর ধন্যবাদ আমার সহ আজকে যে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার ভাই এবং অন্যান্য যারা দর্শকরা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনার আজকে আমাদের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই একটু মনক্ষুণ্ণ হয়েছেন এই জন্য, যেহেতু আমাদের প্রথম অগ্রাধিকারই হলো ঐক্যমত, আমাদের দলের নীতিতেই হলো ঐক্যমত প্রথমে। হ্যাঁ, তিনি বলেছেন অবস্থা দৃষ্টি এমন মনে হচ্ছে আমরা কোনো বিষয়ে একমত হব না, এটাই যেন আমাদের আলোচনার মূল নীতি। জি, তার মানে একটু মনক্ষুণ্ণ হয়েছেন, বাট আশা কিন্তু ছাড়েন নাই, কারণ আমরা এবি পার্টিতে আমরা কিন্তু ঐক্যমতটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি, কারণ মত না হলে কিন্তু আমরা আগাতে পারবো না। কাজে ঐক্যমতের ব্যাপারে এই জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। আজকেও নিশ্চয়ই আপনারা যখন দেখেছেন উনি কিন্তু যথেষ্ট কথা বলেছেন, বারে বারে চেষ্টা করেছেন সবাইকে, ভিতরে আলোচনার মধ্যেও বা আলোচনার বাইরেও উনি বলেছেন এটা ওনাতে ব্রিফিংয়ে, যে উনি আলোচনার বাইরেও প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং কথা বলেছেন। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা দলেরই নিজস্ব কিছু রীতিনীতি আছে, কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে রীতিনীতির ঊর্ধ্বে উঠে চলে আসবে। আজকে যেহেতু আমরা কয়েকটা জিনিসে একাত্মতা ঘোষণা করতে পেরেছি, বাকিগুলিও হয়ে যাবে। আজকে যেটা যে জিনিসগুলি আজকের আলোচনায় উঠে আগাতে পারে না, সেটা হলো যে সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে কিভাবে নিয়োগ দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলির সম্বন্ধে কিন্তু কারো কোনো দ্বিমত নেই, সেখানে কিন্তু ঐক্যমত হয়ে গেছে। এখন হলো এটাকে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে। সো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এটাও আমার মনে হয় সময় সময় আসতে, যেহেতু এখন 7টা সদস্য নিয়ে এটা একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, এটা আলোচনা করে আস্তে আস্তে আমার মনে হয় পলিটিক্যাল, যেহেতু এটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা এটাকে পরিবর্তন করতে হবে, এটা সংশোধন করতেই হবে, একটা না একটা ঐক্যমত্যে আসবে খুব শীঘ্রই, আমি এটা আশা করি। জি, আমি আরও একটু এখানে আপনাকে বলতে চাই, এখানে আপনাদের চেয়ারম্যান আরও একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। হাসিনার মতো একচ্ছত্র ক্ষমতা চর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবে না। উনি বলতে চেয়েছেন যে এখনও যেভাবে ঐক্যমত্য কমিশন যে কাজগুলো করছে, সব রাজনৈতিক দল যেভাবে রেসপন্স করছে না, বা সবাই এই যে বিষয়গুলো ফ্যাসিবাদী চর্চা হবে, সেই বিষয়গুলো যদি আমরা বিলোপ করতে না পারি তাহলে তো এই সংস্কার দিয়ে লাভ হবে না, উনি এটা বলতে চেয়েছেন। জি, 24-এর অভ্যুত্থানটা কিন্তু ছিলই ফ্যাসিবাদীর বিরুদ্ধেই, এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের পক্ষেই এটা ছিল, এবং আমরা কিন্তু সেখান থেকে কিছুটা সরে এসেছি। কারণ হলো যে আমরা ইলেকশনের দিকে নিজেরা ধাবিত হচ্ছি বলে, এবং ইলেকশনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি বলে। নাহলে কিন্তু ফ্যাসিবাদ বিলোপের জন্য যে সকল পদক্ষেপ, যেরকম বিচার এবং আমাদের যে সকল সংস্কার, এগুলি করলে কিন্তু আপনার স্বাভাবিকভাবে ফ্যাসিবাদ যে বিলোপের ব্যবস্থাটা হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে। তো কাজে আমাদেরকে সাথে সাথে ইলেকশনের জন্য, বা আমরা কিভাবে আমাদের সংবিধানকে সংশোধন করব এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিজরা নিজেদেরকে কিভাবে সংশোধিত করে এটার সাথে একসাথে একাগ্রতা প্রকাশ করবে বা একাত্মতা প্রকাশ করবে, সেটা চলে আসবে। কারণ মূল যে আমাদের অভিযান ছিল, সেই অভিযানটা কিন্তু ছিল ফ্যাসিবাদীর বিলোপের জন্য, সেখান থেকে কিন্তু আমরা সরে আসিনি কেউই। কিন্তু বর্তমানে যেহেতু আমাদের একটু মিডিয়ার মাধ্যমে এবং আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করি যে ইলেকশনটাই তো আমাদের একটা অনেক বড় একটা পাওয়া, যার কারণে আমরা ইলেকশনটার দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছি। কিন্তু সরকার আবার খুব ভালো, ওনারা কিন্তু আমাদের ডক্টর ইউনূসের সরকার কিন্তু ওনারা সংস্কার এবং বিচার এবং ইলেকশন তিনটাতেই কিন্তু সমপরিমাণ প্রায়োরিটি দিয়েই কাজটা করছে। আপনাদের চেয়ারম্যান কি বড় দলগুলোকে ইঙ্গিত করে বলছেন কিনা এই কথা? বড় দল ছোট দল সবারই নিজস্ব ধারা আছে, কাজে ধারা তো ওনারা কিছুদিন এভাবে চেষ্টা করবেন ওই ধারাকে ধরে রাখতে।
কিন্তু যেহেতু আমাদের এই যে ফ্যাসিবাদ বিরোধী যে আমাদের আন্দোলনের এবং এটাকে যে বিলোপের যে আকাঙ্ক্ষাটা, সেটা আলটিমেটলি প্রিভেল করবে, এটা আমি আশাবাদী। জি জি, আমি একটু আবারও আসতে চাই আপনার কাছে, আমি কথা বলবো রফিক শিকদার আপনার কাছে। আর একটা যে প্রশ্নটা আমার আছে দ্বিতীয়ত, সবচেয়ে বড় যে বিষয়টা ছিল এখানে আমাদের সংসদীয় এনসিসির প্রস্তাব থেকে সরেছে ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ আজকে জানিয়েছেন, যেটা বিএনপির সবচেয়ে বড় বিষয় ছিল যে না আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা, সেটার বিষয়ে বিএনপির কিন্তু বড় একটা মন্তব্য ছিল যে না আমরা এই বিষয়ে যদি থাকি তাহলে আমরা 2 বছর যে 10 বছর যে সরকার ক্ষমতায় থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, হতে পারবেন না। সেই বিষয় থেকে আলী রিয়াজ বলেছেন যে ওনারা সরে এসেছেন। এটা থেকে কি মনে হচ্ছে আপনার? তার মানে কি এই সরকার আপনাদের কথাই শুনছেন, নাকি আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে কিনা ব্যাপারগুলো? আসলে আমরা একটা কথা বলতে চাই, আপনি যে টপিকসটা আনছেন যে রাজনীতিতে ঐক্যটা, যেটা আমি আরেকটু ফিরে যাই। আপনার পরস্পরের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা ছাড়া কখনো দেশে বলেন বিশ্বে বলেন কখনো আপনার জাতির জয়লাভ করতে পারে না। আর বিভিন্নতা হচ্ছে আমাদের একটা সৌন্দর্য, কিন্তু একতা হচ্ছে একটা শক্তি। আমরা সেই একতা হয়ে, এই শক্তি হয়ে একসাথে কাজ করছি। ঐক্য মানে পারস্পরিক সহযোগিতা ও সংহতি, তো সেটাও আমরা ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে মতের বিভিন্নতা থাকবে এবং আমি মনে করি যে এগুলো দিন শেষে এগুলো সমাধান হবে। সময়ও আছে, সময় তো পার হয়ে যায় নাই, এর মধ্যে আমি আশা করি যে হয়ে যাবে। আরেকটা কথা আপনাকে বলি আমি, সেটা হলো এই যে এখানে নির্বাচনের পরে এই সংস্কারগুলো না হলে বিএনপি যদি নির্বাচিত হয় বিএনপি কি করবে, এরকম একটা কথা বলে কায়েম করবে কিনা, কি কখনো ফ্যাসিবাদী শাসন করেছে কিনা, বিএনপি ফ্যাসিবাদী শাসন করার কারণে বিএনপির পতন হয়েছে কিনা, বিএনপি কখনো কখনো নির্বাচনে হেরেছে এবং অনেক বড় বিরোধী দল হিসেবে পার্লামেন্টে তারা অবস্থান নিয়েছে, কিন্তু বিএনপি হেরেছে কিনা, পালিয়ে গেছে কিনা, হারিয়ে গেছে কিনা, এরকম কি আপনি স্বাধীনতার পরে বা বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পরে বাংলাদেশে যে সকল নির্বাচনগুলো হয়েছে আপনি কি দেখেছেন একটা নির্বাচনও? বরং আমি যদি আপনাকে বলি যে 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটি ছিল, যে নির্বাচনটিতে আওয়ামী লীগ সহ জামাত সহ অংশগ্রহণ করে নাই এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ জামাত মিলে জাতীয় পার্টি মিলে রাজপথে তারা নেমেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রিয় বলে এবং ডেমোক্রেটিক মাইন্ডেড বলে এবং অনেক বড় হৃদয়ের একজন নেত্রী বলে সেদিন তিনি পার্লামেন্টে বসে দ্রুত পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিয়ে কিন্তু পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট এনেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিল এনেছিলেন এবং বিল এনে আপনার মনে থাকার কথা যে তিনি বঙ্গভবনে যান, সেখানে পদত্যাগ করে নয়াপল্টনে বিশাল সমাবেশ করার মধ্য দিয়ে জনগণের কাছে কথা বলে, জনগণের সাথে কথা বলে বিদায় নিয়ে তারপরে কিন্তু তোমার সেই সেনাবাহিনীর যে বাসা, যেখানে আপনার মইনুল রোডের বাসা, সেখানে তিনি ফিরে যান এবং তিনি কিন্তু পরের দিন কিন্তু আবারও কিন্তু বের হন, তিনি পালিয়ে যান নাই। আওয়ামী লীগের আপনার নেত্রী যদি বলেন 111-এর সময় তিনি পালিয়ে গেছিলেন দেশ ছেড়ে, বেগম খালেদা জিয়া যান নাই, সে কারণে আবার ফিরে আসতে পেরেছে। আর এবার তো আপনি দেখলেন স্পষ্টভাবে যে আওয়ামী লীগ নেত্রী আকাশপথে পালিয়ে গেছে জনগণকে তাক লাগিয়ে, আর তার পার্লামেন্টে যে 300 এমপি ছিল তারাও পালিয়ে গেছে, তার রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সহ যে আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মী ছিল তারাও পালিয়ে গেছে, কেউ পথে ধরা পড়েছে, কেউ পথে মরে পড়েছিল বর্ডারের ওই পারে এই পারে, এইভাবে তারা চলে গেছে। তাদের প্রশাসনে যারা ছিল তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে ঘাপটি মেরে আছে, অনেকে গা ঢাকা দিয়েছে, অনেকে লেবাস পরিবর্তন করেছে। সুতরাং আমি বলবো যে এখানে বিএনপির সাথে, বিএনপির রাজনীতির সাথে, বিএনপির নেতৃবৃন্দের সাথে, বেগম জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে, আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে, আমাদের আজকের পথশীল নেতা তারেক রহমানের সাথে অন্য কারোর, বিশেষ করে আওয়ামী লীগের তুলনা করা চলবে না। যেমনি আপনার শ্যামাই যেমন ভাত না, তেমনি বিএনপিও আওয়ামী লীগের মতো নয়। সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে এবং এটা পরীক্ষিত। আমি যদি ভুল বলে থাকি আপনি ব্যাখ্যা করেন, আমাকে প্রশ্ন করেন যে না আপনি এটা কেন বলছেন। আপনি দেখেন যে 1996 সালের যে 12ই নির্বাচন হলো, সেই 12 জনের নির্বাচন কিন্তু বিএনপি কিন্তু 118টা সিট পেয়ে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। এত কিছুর পরেও আপনাকে বুঝতে হবে
বেগম খালেদা জিয়া কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগ অংশগ্রহণ করে, বেগম খালেদা জিয়া কিন্তু কন্টিনিউ করতে চায় নাই, যেটা আওয়ামী লীগ করেছে বিগত। যারা কন্টিনিউ করে জনমত উপেক্ষা করে, জনগণের ভোট ছাড়া, রাজনৈতিক দল ছাড়া যারা নির্বাচন করে এইভাবে কন্টিনিউ করে, তারা ফেসিবাদে পরিণত হয়। বিএনপি ফেসিবাদের ইতিহাস নাই। বিএনপি বারবার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, গণতন্ত্র সংগ্রাম কিন্তু বিএনপি করেছে। এবং আপনি দেখেন যে 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন বিএনপিকে করতে হয়েছে এবং বিএনপি করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত আপনি যদি যান, 86 সালে কিন্তু এই আওয়ামী লীগ নেত্রী কিন্তু এরশাদের সাথে নির্বাচনে গেছে এবং লালদিঘির ময়দানে সে বলেছিল যারা নাকি এরশাদের বিরুদ্ধে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে। সে কিন্তু জাতীয় বেইমানও হয়েছে। জি, ধন্যবাদ সুতরাং আমি আপনাকে। বলতে চাই যে বিএনপি কিন্তু সেটা করে নাই। 96 যেমন নির্বাচনে যায় নাই, 86-তে, 88 সালেও বিএনপি নির্বাচনে যায় নাই। সে কারণেই এদেশের জনগণ বাংলাদেশের প্রথম 1991 সালে সুষ্ঠুবাদ নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র হিসেবে আবাসী নীতি হিসেবে আপনাকে বেগম ধন্যবাদ। খালেদা আমরা জিয়া আবার এসে আলোচনা করব। একটা বিজ্ঞাপন উপহার বিরতির দিয়েছে। সময় হয়েছে, এসে আমরা হেলাল উদ্দিন আপনার সঙ্গেই কথা বলবো। প্রথমে প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাজনীতিতে ঐক্য কতদূর, এই বিষয় নিয়ে। এখন আমরা কথা বলবো হেলাল উদ্দিন আহমেদ। আপনার কাছে যেতে চাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সিইসি, সাবেক সিইসি, 2024-এর নির্বাচনে যিনি সিইসি ছিলেন কাজী হাবিবুল আউয়াল, উনিও অ্যারেস্ট হয়েছেন এবং এর আগে KM নুরুল হুদা, তিনিও অ্যারেস্ট হয়েছেন। একজন বাকি আছেন যার নামে মামলা হয়েছে, রকিবউদ্দিন। এই যে নির্বাচন কমিশনারদেরকে যে প্রধান নির্বাচন কমিশনারদেরকে যে গ্রেফতার করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি যারা পরবর্তীতে নির্বাচন কমিশন হবেন বা নির্বাচন যারা পরিচালনা করবেন, তারা কি এই বিষয়টাকে মাথায় রেখে নিরাপদে বা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবেন কিনা, বা তারা এই বিষয়ে সচেতন থাকবেন কিনা? ধন্যবাদ। দোষ করলে শাস্তি পেতে হবে। জি, জনকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো পজিশন নেওয়াটাই একটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা যেখানে গণতন্ত্রের কথা বলি সেখানে জনকাঙ্ক্ষাটাই প্রাধান্য পাওয়ার কথা। যখন আমরা কোনো দলের পেটুয়া হয়ে যখন এই কাজগুলি করব, তখন কিন্তু পরবর্তীতে এটা রসায়নটা ভোগ করতে হবে। সেইভাবে আমি যদি ধরে নেই, তাহলে পরে বর্তমানে অ্যারেস্টটা ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কাজ করতে গিয়ে এটার সুফলও হতে পারে, আবার এটা ক্ষতিকারকও হতে পারে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত কিনা? জি, শিক্ষা নেওয়া তো অবশ্যই উচিত। শিক্ষা নেওয়া উচিত এই জন্যই যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের যে দেওয়া ক্ষমতা আছে সংবিধানে, সেটাকে যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি, কোনো দলীয় পেটুয়া না হয়ে কাজ না করি। দলীয় পেটুয়া হলেই আমাদের এই অবস্থার মধ্যে যেতে হবে এবং অ্যারেস্ট হতে হবে। এবং এ ধরনের, আমি যেটাকে লোকজনে বলছে মব জাস্টিসের কথা বলছে, তো ওই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে। এটা হলো একটা। আরেকটা হলো যে যদি এখন যদি কোনো এটার বিপক্ষে যদি বা এটার পক্ষে যদি কোনো ওটা না করা হতো, কোনো কি বলবো যে অ্যাকশন যদি না নেওয়া হতো বা অ্যারেস্ট যদি না করা হতো, গ্রেপ্তার যদি না করা হতো, তাহলে ভবিষ্যতে কিন্তু লোকজন আর এটা নিয়ে কোনো চিন্তাই করবে না। কাজেই আমি বলবো যে এটা একটা সুফল আছে। এই সুফলটা হলো যে আগামীতে যারা সিইসি হবেন অথবা ওটার মধ্যে যারা সদস্য থাকবেন, ওনারা খুব কেয়ারফুলি নিজেকে পরিচালনা করবেন, বিশেষ করে ভবিষ্যতের ইলেকশনগুলিতে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু আসতে চাই একই প্রশ্ন। সাবেক 3 জন প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের যে কমিশনার বৃন্দ ছিলেন সবার নামে মামলা হয়েছে। তার মধ্যে 2 জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং একজন এখনও গ্রেফতার হননি। যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হয়েছেন KM নুরুল হুদা, আপনার কাছে সেটা কেমন মনে হয়েছে? এজন্যই জানতে চাচ্ছি। আজকে তারেক রহমান একটি অনুষ্ঠানে বলেছেন, মব জাস্টিস মানবতার শত্রু। উনি বলেছেন যে প্রক্রিয়ায় KM নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে বা পুলিশের উপস্থিতিতে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, এটাকে কিভাবে দেখেন? আমাদের জননেতা তারেক রহমান সাহেব যথার্থই বলেছেন যে মব জাস্টিস এটা মানবতার শত্রু এবং বিচারের ব্যবস্থার এটা অন্তরায়। এটা সঠিক আইন অনুযায়ী আইনের বিচার হবে, নিয়ম অনুযায়ী গ্রেপ্তার হবে, আদালত সেটা দেখবে। কিন্তু যখন কেউ কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী মিলে সেটাকে আইনটাকে নিজের হাতে তুলে ধরে কিংবা অ্যানার্কি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে,
নিজের হাতে আইনটা হাতে নেয়, সেটাই তো মব জাস্টিস। তো এটা আমরা বিএনপি এটাকে অনুমোদন করি না। এটা আওয়ামী লীগের আমলে এটা হয়েছে। আরেকটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো এই যে সাংবিধানিক পোস্ট বটে, তো গণতন্ত্র রতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী ছিলেন। আমি এই যে মব জাস্টিস নিয়ে একটু আরেকটা সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই। এই মব জাস্টিসের জন্য সেই নুরুল হুদাকে যেনারা হেনস্থ করেছেন তার মধ্যে স্বেচ্ছাসেবক দলের একজনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং উনি আজকে জামিনও পেয়েছেন। সেখানে কিন্তু বিএনপিরও নেতাকর্মীদের কথা শোনা যাচ্ছে মাঝে মাঝে। না, আমার বক্তব্যটা হলো তারেক রহমান সাহেব স্পষ্ট বলে দিয়েছেন এবং এটা আমাদের বিএনপির বক্তব্য, স্পষ্ট বক্তব্য যে এটার বিরুদ্ধে, আমরা মব জাস্টিসের বিরুদ্ধে। তিনি বলেছেন, এটা বলার পরে আমরা বলেছি, আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, কেউ অন্যায় করবেন না, অপরাধ করবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, চাঁদাবাজকে বিএনপি অনুমোদন করে না, সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিএনপি প্রশ্রয় দেয় না। এটা বিএনপি যতবার সরকারই ছিল সেটা আপনি দেখেছেন যে ক্লিন হার্ট অপারেশনে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও কিন্তু অনেক নেতাকে হত্যা করা হয়েছিল, মনে আছে আপনার সালে। সুতরাং বিএনপি এটা সাহস করে বলতে পারে। এর মধ্যে যদি কেউ যদি না শোনে, সবাই কিন্তু শোনে, এক দুজন যদি না শোনে তার বিরুদ্ধে বিচার হবে, দল থেকে বহিষ্কার হবে, আইন শৃঙ্খলা বাহিনী আছে তাকে গ্রেপ্তার করবে, করছেও তো। তারপরে যদি আইনের আদালতের মধ্যে যদি কেউ বেরিয়ে আসবে আবার আদালতের বিচারিক আদালতে তার বিচার হবে, শাস্তি হবে, সেখানে কোনো আমাদের আপত্তি নাই। আমাদের বক্তব্যটা হলো যে মব জাস্টিস আমরা অনুমোদন করি না, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে বেগম খালেদা জিয়া বিনা দোষে 2 কোটি টাকা এতিমের টাকা, বেগম খালেদা জিয়া তো এতিমের জন্য তো খালেদা জিয়ার চেয়ে মায়া কারোর বেশি না, জিয়া অরফানেজ ট্রাস্ট, হ্যাঁ মায়া বেশি না। কারণ জিয়া রহমান যখন নাকি শহীদ হন তখন তারেক রহমান এবং আরাফাত রহমান খুবই ছোট ছিলেন। তো এতিমের জন্য তো বেগম খালেদা জিয়ার অনেক মায়া, সেখানে মার চেয়ে মাসির বেশি মায়া শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে এই 2 কোটি টাকা ব্যাংকে আছে এবং এই ব্যাংকের টাকা দাঁড়াবে প্রায় 9 কোটি 10 কোটি টাকা হয়েছে, ওই জায়গায় আছে। নানান কৌশল করে বেগম খালেদা জিয়াকে 6 মাস কারারুদ্ধ করেছিল। তাহলে আমাদের এই যে নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে, নির্বাচন কমিশনের অদূরদর্শিতার কারণে, নির্বাচন কমিশন তল্পিবাহ হওয়ার কারণে, নির্বাচন কমিশন এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে বারবার অনুমোদন করার কারণে, নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশন পদত্যাগ না করার কারণে, সিইসি স্পষ্টভাবে না বলার কারণে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, সাহসকে না বলার কারণে, এবং নির্বাচন যে সুষ্ঠু হয় না এটা সকল জনগোষ্ঠী জানে, তাহলে তাদের কেন বিচার হবে না, তাদের কেন গ্রেপ্তার করা হবে না? আমরা গ্রেপ্তারের ব্যাপারে কিন্তু আমাদের তারেক রহমান সাহেব আমাদের কোনো আপত্তি নাই, তো গ্রেপ্তার করবে। কারণ এটা কিন্তু ওই যে খালেদা সাহেব যেটা বলেছেন, আমি এই জায়গায় আমি একমত, এই জায়গাটায়। কারণ যে ভবিষ্যতের জন্য ইতিমধ্যে হয় নাই, কিন্তু ইতিমধ্যে যা হয় না এই জন্য সব হবে না তা না। ইতিমধ্যে তো বাংলাদেশে কখনো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালিয়ে যায় নাই বাংলাদেশ ইতিহাসে, পালিয়ে গেছে। কাজে অনেক ঘটনা ঘটবে নতুন নতুন। সুতরাং আমি বলবো ভবিষ্যতে যারা এখন দায়িত্বে আছে নির্বাচন কমিশনে এবং আরও যারা দায়িত্বে থাকবে, কিংবা ভবিষ্যতে নির্বাচন করে যারা সরকার গঠন করবে, তারাও নিশ্চয়ই শিক্ষা নেবে। এবং আমি সেদিন আমি একটা প্রোগ্রামে ছিলাম, তারেক রহমান সাহেব বলেছেন যে কেউ বলে বা জনগোষ্ঠী বলতেছে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। ক্ষমতায় আসলো, কিন্তু এটাকে তো আমরা ক্ষমতা বলবো, সেটাকে মেইনটেইন করতে হবে। তিনি বলছেন এটা আমি ক্ষমতা বলবো না, এটা আমার এটা নিয়মিত ধারাবাহিক রুটিন। আমাদের দল তো বারবার ক্ষমতায় সরকার গঠন করেছে, কিন্তু আমরা কিভাবে মানুষকে আরো বেশি সেবা দিব সেই চিন্তায় আমি অস্থির। তার আমার বক্তব্য আমরা যদি ভোট দিয়ে ভোটে আমাদেরকে সরকার আনে, মানুষকে সেবা দিব কিভাবে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। ধন্যবাদ। আমি একটু হেলালুদ্দিন আহমেদের কাছে যেতে চাই। আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আজকে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত বলেছেন জামায়াত ইসলামী। সিসির সাথে বৈঠকে জামায়াত আজকে দেখা করেছেন এবং বৈঠক করেছেন সেখানে, এবং এই নির্বাচনের বিষয়ে তারা জোরালোভাবে বলেছেন। যদিও আপনারাও এই নির্বাচনটাই, স্থানীয় সরকার নির্বাচনটাও এবি পার্টিও আগেই চায়, এখন কি স্থানীয় সরকার নির্বাচন করার মতো সময় আছে কিনা? যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে হয়তো ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, সেই ক্ষেত্রে এই নির্বাচন চাওয়াটার আসলে মানে কি? এই নির্বাচন চাওয়ার আমাদের দলের অবস্থানটা হলো যে এই নির্বাচনটা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে তৃণমূলের যে প্রয়োজনটা আছে, যে ইউনিয়ন পরিষদে তাদের সার্টিফিকেটস, তাদের ল্যান্ড যে সমস্যাগুলি আছে, এইখানে কিন্তু আর কোনো অগ্রগতি পাচ্ছে না। গত 1 বছরের সমস্ত কিছু স্থবির হয়ে আছে। যদি আপনার তৃণমূলে এই সকল কার্যক্রমগুলি, সরকারি কার্যক্রম যদি স্থগিত হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের স্থানীয় সরকার কিন্তু কোনো কাজ ফাংশন করতে পারতেছে না। আমাদের স্থানীয় সরকারটা ফাংশনই করে আমাদের এই পরিষদগুলি দিয়ে। তো আমাদের না ইউনিয়ন পরিষদ আছে,
না আমাদের জেলা পরিষদ আছে, না আমাদের পৌরসভা আছে। তো কাজে এগুলি না থাকার কারণে কিন্তু আমাদের স্থানীয় সরকার যে জনগণ যে সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। এবং আগামীতে যখন ইলেকশন হবে, তারপরে সরকার গঠন হবে, তারপরে গিয়ে তার মানে আরও বছরখানেকের ধাক্কা আমার মনে হচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে জনগণকে পোহাতে হবে। এতদিন তো মানুষ তো অধৈর্য হয়ে যাবে। আমি এরকমও জানি যে যেহেতু আমি ধামরাইয়ের, আমি যে এখানে আছি সেই সকল ইউনিয়নে যারা আমাদের এখন অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, প্রশাসক যারা নিয়োগ হয়েছেন সরকার থেকে, তারা সপ্তাহে একদিন আসে, অনেক সময় সপ্তাহে একদিনও আসতে পারেন না এখানে। যে আমাদের যে কিন্তু সেই সুযোগটা আছে কি না? জাতীয় নির্বাচনের আগে কি এখন স্থানীয় সরকার নির্বাচনের সুযোগটা আছে বলে কি মনে হয় আপনার? একটু কঠিন হবে, কিন্তু এটা করলে দুর্ভোগটা কমে যাবে অনেক। কারণ জনগণকে তো সন্তুষ্ট করতে হবে, শুধু আমরা ইলেকশন করলে তো হবে না। তো কাজে দুর্ভোগ কমানোর জন্য আমাদের এইটা করা দরকার। এটা আমরা যেহেতু গ্রাসরুটে কাজ করি, এইখানে রফিক ভাই একমতই হবেন, কিন্তু হয়তো ইলেকশনটা ওনাদের দল থেকে বেশি ওনারা আগে চাচ্ছেন, জাতীয় ইলেকশনটা আগে চাচ্ছেন। বাট গ্রাসরুটের ইলেকশনটা ওনার এলাকায় গেলে উনি বুঝতে পারবে যে ওনাদের কত কষ্টে আছেন ওনারা। এবং ওনার সাথে কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে এটা উনি বলছিলেন যে উনি ওনার এলাকায় যাচ্ছেন এবং কিছু সমস্যার সমাধান। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আমি রফিক শিকদার আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, ৭১-এর ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছে জামায়াতে ইসলামী। উনি একটা আলোচনা টকশোতে বলেছেন এই বিষয়টা। শুধু ৭১ না, ৪৭ থেকে শুরু করে ৭১ এবং এখন পর্যন্ত যদি তারা কোনো ভুল করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেজন্য তারা ক্ষমা প্রার্থী। আমরা এই বিষয় নিয়ে আপনার সাথে বিরতির পরে আলোচনা করব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাজনীতিতে ঐক্য কতদূর, এ বিষয়ে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এবারে অ্যাডভোকেট রফিক শিকদার, বিরতির আগে আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলাম সেটা আর দ্বিতীয়বার করতে চাচ্ছি না, সময় স্বল্পতার কারণে। আপনি যদি একটু বলেন, জামায়াতের বিষয়ে বলেছিলাম যে তারা সিইসির সঙ্গে দেখা করেছেন, স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন, এবং একই সাথে উনি একটা টকশোতে বলেছেন যে আমরা ৪৭ থেকে ৭১ পর্যন্ত এবং আজকে পর্যন্ত যদি কোনো ভুল করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ আপনাকে। জামাত ইসলাম স্থানীয় সরকার নির্বাচন যেতে পারে জাতীয় নির্বাচনের আগে, সেটা তাদের দৃষ্টিভঙ্গি। তো বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ যারা ভোট দিতে পারে না জাতীয় সংসদে, চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা টিকে আছে এখন, তারা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, এবং সেদিকেই সরকার এগিয়ে যাচ্ছে। যে এখন এর বাইরে যারা স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এগুলো নিয়ে যারা কথা বলে, এগুলো জাস্ট সময় কাপড় করা, কিংবা নির্বাচনে এগিয়ে যাওয়ার পথ এটাকে রুদ্ধ করার চেষ্টা করা কিংবা প্রলম্বিত করা, এটা বোধহয় ঠিক না। তাদের এই ধারণাটা এটা মেনে নেবে না এই দেশের জনগণ, কারণ 15 বছর জনগণ ভোট দিতে পারছে না। আর স্থানীয় সরকার যেটা, এটা তো ইতিমধ্যে জানেন যে দলীয় যে প্রতীক আছে সেটা বাতিল করা হয়েছে। সুতরাং আগামী দিনগুলোতে নির্বাচন হবে, সেখানে সামাজিক ব্যক্তি তারা নির্বাচন অংশগ্রহণ করবে। তো কাজেই সামাজিক ব্যক্তি যারা আছে তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতিতে চলতেছে এখন। দেশটা কিন্তু আইন শৃঙ্খলা সহ অস্থিতিশীল, যেটা আপনি কিছুক্ষণ আগে মব জাস্টিস নিয়ে বলেছেন। সেখানে আমাদের নেতা, আপনি জানেন যে এই হাসিনার 5ই আগস্ট পট পরিবর্তনের পরে তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন প্রত্যেকে যার আমি ব্রহ্মবাড়িয়া বাঞ্ছারপুর, আমরা সেখানে প্রত্যেকে যার এলাকাতে যে কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে চেষ্টা করেছি, যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে পতনের পরে 1.5-2 লাখ লোক মারা যাবে। সেখান থেকে কিন্তু তারেক রহমানের লিডারশিপে, তারেক রহমানের ডাইনামিক লিডারশিপের মধ্যে কিন্তু আমরা কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। আপনি জানেন যে থানায় পুলিশ ছিল না। আমরা কিন্তু চেষ্টা করেছি রাজনৈতিক দল হিসাবে, আমাদের রাজনৈতিক দলের কর্মীরা, যেন কোথাও যেন মব জাস্টিস না হয়, কোথাও যেন আইন তুলনায় কারো ঘর বাড়ি পোড়ানো না হয়। বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে না, আমি সে কথা বলবো না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। জামাত ইসলাম তাদের যেটা দাবি করেছে এটা সঠিক না। জাতীয় নির্বাচন হবে, পরবর্তীতে সব নির্বাচনই হবে দেশে এবং সবাই অংশগ্রহণ করবে, সুষ্ঠু অবাধ নির্বাচনই হবে যারা এই সরকার গঠন করে, অসুবিধা নেই। আর আপনি যেটা বলেছেন যে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, সেটা আমি বলবো যে ব্যক্তিগতভাবে অপরাধ যদি করে কেউ, তাহলে ব্যক্তির কাছে ক্ষমা চাইতে পারে। ব্যক্তি যদি মনে করে ক্ষমা করতে পারে, নাও করতে পারে। ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু একটা জাতির কাছে বা একটা রাষ্ট্রের কাছে বা একটা প্রেক্ষাপটের কাছে মুক্তিযুদ্ধ একটা জাতীয় সত্তা, জাতীয় অধিকার, সেখানে যদি ওনারা 47 থেকে বা 52 সাল ভাষা,
এখানে যদি করেন তাহলে ভাষা শহীদরা চলে গেছে, জাতীয় পর্যায়ে যারা মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযোদ্ধা ইতিমধ্যে পরলোক গমন করেছেন, শহীদ হয়েছেন, তো কার কাছে ক্ষমা চাইবে? এখন আমার বক্তব্য হলো যে জনগণের কাছে ক্ষমা চাইবে কোথায়? প্রেস কনফারেন্স করে তো ক্ষমা চায়নি, এটা টক শুতে না কোথায় ক্ষমা চেয়েছে আমি ভালো করে আমরা শুনি নেই, ভালো করে আপনার কাছ থেকে শুনলাম। তবে আমি মনে করি যে তারপরেও দেরিতে হলেও তাদের যদি উপলব্ধি হয়ে থাকে যে তারা ভুল করেছে, ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চেয়েছে। জাতি যদি মনে করে ক্ষমা কীভাবে করবে, জাতিকে একসাথে আগামী দিনে ভোট আছে, ভোট আসলেই তো আমরা অনেক সময় দেখি ক্ষমা চায়, ভুলভ্রান্তি করে। আওয়ামী লীগ আমরা দেখেছিলাম 1996 সালে 12 জন নির্বাচনে 21 বছর ক্ষমতা আসতে পারে নাই, তো রাস্তায় রাস্তায় ঘুরিয়েছিল। সেদিন আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেছে যে সিঁদুর পরেছে ভোটের জন্য, তাদেরকে খুশি করার জন্য, আর বাংলাদেশ এসে মাথায় পট্টি পরেছে, হাতে তসবি নিয়েছে, ক্ষমা চেয়েছে 21 বছর। তার বলতে আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাই। মানুষ ক্ষমা করেছে কি না করেছে সেটা জনগণই ক্ষমা করে নাই। যদি ক্ষমা করতো তাহলে আওয়ামী লীগ আজকে পালিয়ে যেতে হতো না, তার পালিয়ে গেছে। সুতরাং আমি বলবো ক্ষমাটা ভালো, ক্ষমা চাওয়াটা আজকের এই প্রেক্ষাপটে তো আমি মনে করি যে জামাত যেমনি ক্ষমা চেয়েছে, যেভাবে হাসিনাকে তো দেখিনি ক্ষমা চেয়েছে। হাসিনাকে তো বাইরে থেকে যে কথা বলে বা একবার তো শুনি নাই যে আমরা ভবিষ্যতে ক্ষমা চাইতে পারে, জামাত এত বছর পরে এসে আচ্ছা হ্যাঁ ক্ষমা চাইতে পারে, কিন্তু আমার বক্তব্যটা হলো ক্ষমা করার মালিক। আমি আরো ছোট দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটু হেলাল উদ্দিন ওনার কাছে যেতে চাই। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, সেই তদন্ত কমিশন আজকে একটা প্রেস ব্রিফিং করেছেন। ওনারা ওখানে বলেছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দেরও একটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু আপনি একজন রিটায়ার্ড আর্মি পারসন, আপনার কাছ থেকে হয়তো আমরা ভালো কিছু জানতে পারবো। ধন্যবাদ। আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু মব জাস্টিস নিয়ে আরেকটু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। সেটা হলো যে মব জাস্টিসটা আইনটা মানুষ হাতে তুলে নিচ্ছে বলেই মব জাস্টিসটা হচ্ছে। যদি আইন প্রয়োগটা ঠিকমতো হয় তাহলে কিন্তু জনগণ তাদের হাতে আইনটা তুলে নেওয়ার সুযোগই পায় না। আপনি দেখুন বর্তমানে কতজন আওয়ামী লীগের নেতা কর্মীদের এগেনস্টে বা বিরুদ্ধে মামলা করা আছে, কয়জনের বিরুদ্ধে এই পর্যন্ত কার্যকরী ব্যবস্থা সরকার নিতে পেরেছে, আইন প্রয়োগকারী সংস্থা নিতে পেরেছে। যতক্ষণ পর্যন্ত তারা আপনার বাড়িতে লুকিয়ে থাকবে এবং এদেরকে আমরা ধরিয়ে দিব না, ততদিন পর্যন্ত কোনো মব জাস্টিসের সম্ভাবনা রয়েই যাবে। আমরা যতই বলি না কেন, মামলা তো অনেক আগেই হয়েছিল আমাদের সিইসিদের বিরুদ্ধে, কই তখন তো কেউ ধরতে আসে নাই। আজকে তো একজনকে ছট করে নিয়ে চলে গেল, কেন নিল? কারণ উনি মব জাস্টিসের মধ্যে পড়ে যাবেন, সবাই এখন খুঁজতেছে। তো জনগণের মনে কষ্ট আছে বলে তারা কিন্তু ওনাদের জনগণ কিন্তু এদেরকে খুঁজে খুঁজে বের করতেছে। এই কাজটা তো আমাদের আইন প্রয়োগকারী সংস্থার কাজ, আমাদের বিভিন্ন এজেন্সিজের কাজ খুঁজে বের করে যে কে কোথায় লুকিয়ে আছে। সব তো দেশ ছেড়ে যায়নি, এখনও লুকিয়ে আছে। আমি পিলখানার বিষয়ে আসি। পিলখানার বিষয়ে আমার মনে হয় জেনারেল ALM ফজলুর রহমান যে সকল কথাগুলি বলেছেন, আসলে আমাদের জন্য কিন্তু এটা আমাদের আইব্রাও, যেটা ইংরেজিতে বলে আইব্রাও রেজ করতেছে। এতদিন যা আমরা শুনেছি সেটা কিন্তু প্রমাণিত হতে যাচ্ছে আস্তে আস্তে। এবং উনি বলেছেন যে তদন্ত যে আগে হয়েছে সেখানে অনেক দুর্বলতা ছিল। জি, দুর্বলতা ছিল, কারণ হলো তদন্ত করতে দেওয়াই তো হয়নি, তো কাজে ওখানে দুর্বলতা থাকবেই। এখন যে তদন্তটা হচ্ছে সেটা আমি মনে করি সেপ্টেম্বর পর্যন্ত ওনারা আরও সময় নিয়েছেন, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত পেলে তারা আরও 3টা মাস পাচ্ছেন। 3টা মাস পেলে ওনারা বলছেন যে এটা ঠিকমতো করতে পারবেন। যে সকল মানে বহিরাগত লোকের নাম পাওয়া যাচ্ছে বা আমি বলবো পলিটিক্যাল ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আমরা এই দু একটা নাম কিন্তু তার আগে বলেছেন, মির্জা আজম বলেছেন, জাহাঙ্গীর কবির নানকের কথা। জি জি, দু একটা নাম আগে আমরা শুনেছি, কিন্তু আজকে আমরা 4টা নাম পেয়েছি, 4-5টা নাম আমরা পেয়েছি। তো কাজেই এখন খুব ক্লিয়ার আমরা যে তাহলে এখানে একটা রাজনৈতিক চাল ছিল। এরপরে কিন্তু আরেকটা জিনিস বেরিয়ে আসে যে বৈদেশিক কোনো ইনভলভমেন্ট আছে কিনা, কারণ উনি বলেছেন যে আমরা কিন্তু কিছু এম্বাসিজেও ওদের কাছ থেকে স্টেটমেন্ট চেয়েছি। আমার মনে হয় এই পিলখানার হত্যা মামলার যে হত্যার যে ওটা চলছে এখন, আমি বলবো পুনর্বিবেচনা চলছে বা ইনকোয়ারি চলছে, সেটা সঠিক দিকেই যাচ্ছে এবং আমরা হয়তো আরও কিছুদিনের মধ্যে আরও অনেক কিছু শুনতে পারবো। জি, আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। অ্যাডভোকেট রফিক শেখদার আপনার কাছে আবারও আসবো। দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেন আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ক্ষমা চাইতে হবে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে ইশরাকের বা এখানে বিএনপির যারা এসে এখানে আন্দোলন করছেন ইশরাককে মেয়র করার জন্য বা শপথ নেওয়ার জন্য,
এত নোংরামির পরেও ভদ্রতার লাইন আমি ক্রস করিনি, এই দুটো বিষয় আজকে একটু এসেছে। আপনি কি বলবেন, আসলে এখানে কি মানুষের জনদুর্ভোগ বাড়ছে? যদিও আজকে থেকে কাজ করছে, সেখানে সিটি কর্পোরেশনের লোকজনরা সেবা দেওয়া শুরু করেছেন। না, আমি মনে করি যে বাংলাদেশে অনেক জায়গায় আপনি দেখবেন যে বিতর্কিত নির্বাচনের পরেও কিন্তু এই যে প্যানেল চেয়ারম্যান হচ্ছে না স্থানীয় সরকারের, জি, তো সেখানে তো দিবালোকের মতো স্পষ্ট যে ইসরাককে জনগণ ভোট দিয়েছিল এবং এগুলো আপনার ভোটের ইয়াতে রেশে দেখেছেন। আমিও ইসরাকে যখন ইলেকশন করে মেয়র ইলেকশন তখন আমি একটা ইয়েতে দায়িত্ব ছিলাম, বিভিন্ন ওই 25-26 নম্বর ওয়ার্ডে। আমি দেখেছি মানুষের ভোটের অবস্থা, কিন্তু সেখানে যে এটা সরকারের উচিত ছিল তাকে এটা দেওয়া। চিটাগাং তো দিয়েছে, তাই না? এটা দেওয়া উচিত ছিল। তো এই জিনিসগুলো তৈরি করে সৃষ্টি করেছে সরকার। তো সরকারকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে এই সমাধানটা আমি মনে করি সুন্দরভাবে হবে। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটু আনন্দের খবর যে আমাদের বিএনপির মহাসচিব সহ আমাদের একটি উচ্চ পর্যায়ে একটা টিম চীনে আছে। তো সেখানে আপনি জানেন যে চীনের যে কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান লিং হাংজাং, তার আমন্ত্রণ আমাদের নেতা তারেক রহমান সাহেবকে যে চীনে যেন তিনি যান, সে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে চীনের সাথে বাংলাদেশ বিএনপি কিন্তু সবসময় দেশের সাথে দেশের বন্ধুত্বে বিশ্বাসী, দলের সাথে নয়, যেটা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ছিল, বাংলাদেশের না। কিন্তু বিএনপি ভারতের সাথে বলেন, চীনের সাথে বলেন, সমগ্র বিশ্বের সাথে বন্ধুত্বের সম্পর্ক বিশেষ এবং সাম্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। সেখানে চীনের সাথে বাংলাদেশের যে সুন্দর সম্পর্ক, গ্রেট হলে আপনার যে গতকাল 1.5 ঘন্টার মিটিং হলো, অত্যন্ত সাকসেসফুল এবং এটা বাংলাদেশের জন্য, আগামী তরুণ সমাজের জন্য, শ্রমিক সমাজের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য এবং মেহনতি মানুষের জন্য আমি বলবো একটা ইতিবাচক একটা মাইল ফলক একটা সুন্দর মিটিং হয়েছে। জি, আমাদের হাতে সময় কম। একই সাথে আমি যদি আরেকটু অন্যদিকে যাই, আমাদের তো দেশটা তো আমাদের বিশ্বটা আমাদের ইরান এবং ইরানে যে ইসরায়েলের হামলা হয়েছে, আমরা কিন্তু এটা নিন্দা জানিয়েছি বারবার। আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে। ইরান থেকে 29 জন বাংলাদেশি দেশে ফিরে আসতেছেন। সবকিছু মিলিয়ে আমরা চাই খুনমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে, আগামীতে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, ভোট দেওয়ার মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হবে, সেখানে আপনার সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায্যতার ভিত্তিতে মানুষ এগিয়ে যাবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে থাকবে এবং রাষ্ট্রের ক্ষমতাটা জনগণ পাবে। জি, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলালুদ্দিন আহমেদ এবং অ্যাডভোকেট রফিক শেখদার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, বৈশাখী টেলিভিশন দেখতে থাকুন। শুভরাত্রি।